হাই, তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি কিন্তু তোমার পাশের ডেস্কে আছি। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে বললেই হবে, আমি সলভ করে দেবো। ও হ্যাঁ, সরি, আমি ফার্স্ট ডেটে তোমাকে তুমি করে বলে ফেললাম। আসলে আমি সমস্যাটা তুমি বলতেই ভালো লাগে আমার, আর তুমি বললে আপন আপন লাগে। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ, আমি আবার কলিগদের হেল্প করতে খুব পছন্দ করি। এটা অবশ্য আমার এক ধরনের বাজে অভ্যাস বলতে পারো। বাজে অভ্যাস হবে কেন? এটা খুব ভালো অভ্যাস। ওকে, তুমি আমার ফোন নাম্বারটা রাখো। দরকার হতে পারে না, মানে ধরো আমি অফিসে যদি কোনো কারণে না আসি, তাহলে যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে তো আমার সাথে যোগাযোগ করতে হবে। তুমি যোগাযোগ কীভাবে করবে? আমার নাম্বার লাগবে, তাই না? দাও, আমি নাম্বার দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হলো, মানে অফিস শেষে অ্যাটলিস্ট আমরা কথাবার্তা বলতে বলতে চলে যেতে পারবো। আমি কিন্তু 4 নম্বরের কাছাকাছি থাকি। ও আচ্ছা, বাহ, ভালো তো। আচ্ছা, আমি আজকে যাই। হ্যাঁ, আমার না খুব তাড়া আছে। চলুন আমরা একসঙ্গেই যাই, একসাথে যাওয়া হবে, কথা বলতে বলতে বাসায় চলে গেলাম।
হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি আমার নাম্বারটা এখনো সেভ করোনি? ও ভাইয়া, জি কেমন আছেন? ওকে, না আমি তোমাকে ফোন দিলাম জানার জন্য তুমি ঠিকঠাক মতো পৌঁছেছো কিনা, কোনো সমস্যা হয়েছিল কিনা। জি জি, আমি ঠিক মতো পৌঁছেছি। না একটা দায়িত্ব আছে না, আমি তো তোমার কলেজ ফোন মানে ভাবলাম যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমাকে ফোন দিবো। যে কোনো সময় যে রাত জি ঠিক আছে ভাইয়া। তাহলে কাল দেখা হচ্ছে, এখন রাখি। তুমি কি ব্যস্ত? হ্যাঁ একটু। আপনি কি কিছু বলবেন? না আমি আর কি বলবো, অফিসে পরে কি করছেন, ওর কাজ আছে? আমি না ভাইয়া, আজকে বাসায় অনেক তাড়াতাড়ি যেতে হবে, বাসায় অনেক ঝামেলা। তোমার বাসায় কি সবসময় কাজ থাকে? না মানে আপনি তো জানেন আমার শাশুড়ি একা থাকে বাসায়, ওনার টেক কেয়ার করতে হয়, তারপর আমার বাসায় সব কাজও আমি করি। সো তুমি তো আমাকে ফোন কোনো করো না, ওই তো নাম্বার নিলে তো কখনো তো ফোন করো না। আমার নাম্বারটা কি তুমি, তোমার নাম্বার তুমি চেঞ্জ করেছো তো? জি ভাইয়া, দিব, ফোন দিব। তো মাঝে মাঝে ফোন দিবা না, মানে দরকার থাকে তো মানুষের, অফিসের কত কাজ থাকে মানুষের। না ফোন দিব। ফোন দিও। এক্সকিউজ মি ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার, আমি এখনই মেলটা করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ স্যার, 5 মিনিটের কথা। আপনার প্রতিষ্ঠানের পিআরও পোস্টে সবসময় মেয়ে নিয়োগ করে দেয়? জি লেডি অফিসার। জি জি। আচ্ছা, ওই পোস্টে পরপর 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে, এ ব্যাপারে আপনার কি মত? এ ব্যাপারে আমি থানায় জিডি করে আবার নতুন নিয়োগ দিয়েছি, তাছাড়া আর আমার কী বা করার আছে বলুন? মোবারক সাহেব, বিষয়টা কিন্তু এত সোজা না। আপনার প্রতিষ্ঠান থেকে কর্মরত একজন অফিসার নিখোঁজ হয়ে যাবে আর আপনার কিছুই করার নেই, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনাকে আমি কি হেল্প করতে পারি? কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে কতজন কর্মচারী আছে? 35। 35 জন। আপনার প্রতিষ্ঠানের দুপুরের খাওয়ার ব্যবস্থা কি? তারা কি হোটেল থেকে এনে খায় নাকি ইন্টারনালি রান্না করার কোনো ব্যবস্থা আছে? ইন্টারনালি ব্যবস্থা আছে। আচ্ছা, যে 3 জন নারী অফিসার নিখোঁজ হয়েছে তাদের সাথে আপনার প্রতিষ্ঠানে কোন অফিসারের ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল? কল্যাণ সাহেবের সাথে। ও, কাম টু দ্য পয়েন্ট, নোট ইট। কি বললেন না? কল্যাণ কোন ডিপার্টমেন্টে? এইচআর ডিপার্টমেন্টের হেড হচ্ছে কল্যাণ সাহেব। এইচআর, নোট ইট। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি তার সাথে ইনভেস্টিগেশনের স্বার্থে কথা বলতে পারি? শিওর। Yes. হ্যাঁ, কল করছি। হ্যালো, কল্যাণ, তুমি আমার রুমে আসো।
আপনি তো খুললাম সাহেব, জি আপনি এইচআরে আছেন, হ্যাঁ নিয়োগের দায়িত্বটা পুরো আপনার উপর, হ্যাঁ? জি আচ্ছা, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কেন এসেছি। আমি ইন্সপেক্টর টুটুল, লোকাল থানার ওসি। আচ্ছা, আমরা যতদূর জেনেছি আপনারা পিআরও পোস্টে সবসময় লেডি অফিসার নিয়োগ দেন, এবং ইন অ্যাডিশন আপনারা সবসময় বিবাহিত মেয়েদের নিয়োগ দিয়েছেন, রাইট? যেহেতু আপনি এই নিয়োগের দায়িত্বে আছেন, আমাকে কি একটু ডিসক্লোজ করতে পারেন যে কেন আপনারা বিবাহিত মেয়েদের নিয়োগ দেন? আমাদের এখানে এই পোস্টে র্যান্ডামলি ম্যারিড আনম্যারিড সবাই কাজ করেছে। তো আমরা সবার ডিসকাশনে এবং মেইন আইডিয়াটা আমারই ছিল যে ম্যারিড পার্সন আমাদের এই পোস্টে কাজ করুক। সেটার মেইন কারণ হচ্ছে যে আমরা আনম্যারিড যাদেরকে এই পোস্টে জব দিয়েছি তারা কোনো না কোনোভাবে তাদের জায়গাটাকে প্রপারলি তারা ইউটিলাইজ করতে পারেনি। কোনো অ্যাসাইনমেন্ট, কোনো কাজ, কোনো প্রজেক্ট দেওয়া হলে সেটা ঠিকঠাক মতো আসতো না। দেখা যেত তারা ফোনে হয়তো বিজি, বয়ফ্রেন্ড নিয়ে বিজি, বা ফ্যামিলির কোনো সমস্যা, নানান রকম টেনশন এবং খুব মেসড আপ সিচুয়েশন ছিল। তো ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক লস হচ্ছিল। আমরা প্রপারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছিলাম না, মেইল চেক করতে পারছিল না, বা প্রপার ব্যালেন্স আমাদের দিতে পারছিল না। নানান রকম জটিলতার কারণে এগুলো আমাকে ফেস করতে হতো এবং বসের কাছ থেকে হয়তো আমার কিছু কথা শুনতে হতো। তো ইন দ্যাট কেস আমরা ম্যারিড মানুষদেরকে প্রমোট করলাম যে অ্যাটলিস্ট তারা সো ফার সো অন প্রপার এবং অ্যাক্টিভ, রেসপন্সিবিলিটি নিয়ে কাজটি ঠিকঠাক মতো করছে এখনো পর্যন্ত। নাইস। আচ্ছা, তাহলে আপনারা যখন এই ম্যারিড পার্সনদের নিয়োগ দিয়েছেন, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী কি তারা কাজ করতে পেরেছিল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের বলুন তো, আপনাদের প্রতিষ্ঠানের সাথে রাইভেল কোনো প্রতিষ্ঠান, কম্পিটিটিভ, মানে আপনাদের সাথে খুব তুলনামূলকভাবে ঘুরে এগিয়ে যাচ্ছে, বা আপনাদের সাথে কোনো ব্যবসায়িক শত্রুতা আছে, এমন কোনো প্রতিষ্ঠানের নাম বলতে পারেন? আমি যতদিন পর্যন্ত এই জবে আছি বা এই কোম্পানিতে আছি, আমি আমার চোখে পড়ে কোম্পানি ভালো চলছে। আরেকটা বিষয়, যে লেডি অফিসারগুলো নিখোঁজ হয়েছে তাদের কি মানে পার্সোনাল কোনো শত্রু আপনার চোখে পড়েছে, যে তাদের সাথে হয়তো দেখছে ফোনে ঝগড়া করছে, বা কোনো অনাহত কোনো লোক এসে তাদের সাথে চার্জ করছে, বা এরকম মনে হয়েছে তাদের সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে? না, ব্যক্তিগত জীবনে হয়তো থাকতে পারে, কিন্তু অফিস চলাকালীন বা যতটুকু আমার মানে চোখের আশেপাশে ছিল তখন আমি ওরকম কোনো কিছু পাইনি। যথেষ্ট হাসি খুশি ছিল, সবাই ভালো, ঠিকঠাক ভালো। বুঝতে করলেন? আপনার সাথে কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে, আমি যতদূর জেনেছি সেই অফিসারদের সাথে আপনার সখ্যতা সবচেয়ে বেশি ছিল। আই মিন আন্ডারস্ট্যান্ডিং। ট্রু, আপনার কথায় অবশ্যই ভালো পয়েন্ট আছে, কারণ পাশাপাশি ডেস্কেই আমার কলিগরা ছিল এবং তাদের সাথে আমার কথোপকথন এবং আড্ডাটা ভালোই হতো, এবং মোস্ট অফ আমার ডিলিংসও তাদের সাথেই ছিল। মেল চেক করা, ফাইল আদান প্রদান করা, বা সিগনেচার জাতীয় যত রকম আসল বিষয় ছিল সব কিছুই তাদের সাথে ছিল। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে একই বিল্ডিংয়ে থাকলে মালিক, দারোয়ান এবং ড্রাইভার সবারই ওঠা বসা, কথোপকথন হয়তো ভালো বন্ধুত্ব হতেই পারে। আর একই ডেস্কে, পাশাপাশি ডেস্কে একই অফিসে যদি কাজ করি তো ভালো কলিগ তো হতেই পারে। ক্যান্টিনে যাওয়া আসা, উপরে নিচে, বা নানান রকম প্রবলেমস আমরা সবসময় একসঙ্গেই ছিলাম। By the way, may I know whether you are married or unmarried? জি না, আমি কোনো বিয়ে করিনি। So, thank you. তাহলে আমরা যেতে পারি। আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তুমি সবকিছু জেনে বুঝে কেন এই চাকরিটা করতে রাজি হলে, যেটা তুমি অলরেডি জেনেছো। আমরা সবাই জানি যে এই পোস্টে স্পেশালি যারা কাজ করেছে তারা সবাই নিখোঁজ, তাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছে না।
না আসলে আমি ব্যাপারটা কখনো ওভাবে চিন্তা করে দেখিনি। আমার নিজের চাকরিটা অনেক দরকার ছিল। আমি বাসায় সারাক্ষণ একা একা থাকি, কতক্ষণ আর এভাবে থাকা যায় বলেন? তাই আমি চাচ্ছিলাম চাকরিটা করতে। আর এর আগে কি হয়েছে কি হচ্ছে এগুলো আসলে আমার দেখার বিষয় না। আমি আমার নিজের জায়গা থেকে আমার চাকরিটা ঠিকমতো করতে চাই, ব্যাস এতটুকুই। কিন্তু একেবারে যে ভয় করে না তা না, আমার আসলে একটু একটু ভয় করে, কিন্তু ওটা নিয়ে আমি আসলে মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, এর আগে মানে আমার আগে আর কয়জন এরকম নিখোঁজ হয়েছে বলেন তো? 3 জন। না মানে 3 জন ছিল আগে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নিখোঁজ। আচ্ছা, এই পোস্টের জন্য মানে বস সবসময় ম্যারিড মেয়েদেরকেই কেন নিয়োগ করতে চান? এটা অ্যাকচুয়ালি বসের কোনো প্ল্যান না, বা বসের সাজেশন ছিল না। এটা আসলে আমার মাথা থেকেই আসা, এবং আমি বসকে এইভাবে প্ল্যানিংগুলো করতে বলেছি। যেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে আনম্যারিড মেয়েরা খুব বেশি এই পোস্টের জন্য পারফেক্ট না। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কেয়ারলেস থাকে, বা ফোনে কথা বলতে থাকে বয়ফ্রেন্ডের সাথে, ফ্যামিলি প্রবলেম বা বিভিন্ন কারণে ডিস্টার্ব থাকে, অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে, প্রপারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করছে না, বা আমাদের যে প্রজেক্টগুলো থাকে সেগুলো ঠিকঠাক মতো আসছে না। পরে যখন এটা আমি বসকে শো করি তখন আমি উল্টা ঝামেলার মধ্যে পড়ে যাই। তো এই ধরনের জটিলতার কারণে আমি বসকে সাজেস্ট করছি একজন ম্যাচিউরড ম্যারিড যদি কেউ থাকে তাহলে তারা যথেষ্ট রেসপন্সিবল হবে। রেসপন্সিবিলিটির জায়গা থেকে ম্যারিড মেয়েদেরকে নেওয়া হয় আর কি। অ্যাটলিস্ট তারা প্রজেক্টটা ঠিকঠাক মতো করতে হবে। তা অবশ্য ঠিক না, এটা অ্যাবসলিউটলি আমার আইডিয়া বলবো কি, হ্যাঁ আমার আইডিয়া। আমরা বোর্ড অফ মিটিংয়ে এই টপিকটা আমি তুলেছিলাম, তারপর সবাই অ্যাগ্রি করেছে। এখন এইভাবেই অফিসের রুলস সিস্টেম এইভাবেই চলছে। তো বাদ দাও ওইসব। আচ্ছা, তুমি তো বললে না তোমার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড ও ও তো ইটালিতে জব করে। কেন? ইটালি? বাহ, তাহলে তো কোনো টেনশনই নেই। তোমার হাজবেন্ড খুব ভালো একটি জায়গায় আছে, খুব ভালো চাকরি করছে, টাকা পয়সা ভালো কামাচ্ছে। তাহলে তুমি কেন জব করছো? না, আমি তো টাকা পয়সার জন্য চাকরি করছি না, আমি চাকরি করছি আমার জন্য। সারাদিন আমি বাসায় একা একা থাকি, আমার সময় কাটানোর একটা জিনিস দরকার, তাই নিজের টাইম পাসের জন্য চাকরি করছি, টাকা পয়সার জন্য করছি না। বাহ, শুধু টাইম পাস? আচ্ছা, তোমাকে আরেকটা কথা বলি, মাইন্ড করবে না তো? না, বলে। তোমাদের বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার বিয়ের 1 বছর। 1 বছর? এই 1 বছরের মধ্যে 6 মাস পরেই তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, বেচারা ওখানে চাকরি করে, ওর ওখানে যেতে হয়। ইন্টারেস্টিং। আমি ভাবছি এত সুন্দরী একজন বউ রেখে তোমার হাজবেন্ড কিভাবে চলে গেল। আমি যদি তার জায়গায় থাকতাম আমি জীবনও তোমাকে ছেড়ে যেতাম না। সরি, একটু ফ্লার্ট করছি, বাট এটা সত্যি সত্যি, আসলে সত্যি। তোমাকে আজ খুব খুব সুন্দর লাগছে। তাই? ভালো লাগে তোমার সাথে হাঁটতে, ঘুরতে, কথা বলতে, সময় পাস করতে। আমার কি মনে হয় জানো, যে আমি মনে হয় তোমাকে আমাকে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমার মনে হচ্ছে এটা। হ্যাঁ, আমি শিওর আমি পছন্দ করি তোমাকে, শিওর। এই যে তোমার হাসি আমাকে তো মার্ডার করে দেয় একদম। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুমি তো জানো আমি ম্যারিড। আমি কিভাবে
জানি, তো এখন কি করতে পারবো বলো? মানে মানুষ তো তারপরও ভালো লাগা তো হয়, এটা তো আসলে কাউকে বলে আসে না। আর ভালো লাগা ভালোবাসা হতেই পারে, আমি সবকিছুই জানি, সবকিছু জানার পরেও তো তোমাকে আমার ভালো লাগছে। কি খবর তোমার? কি করো? আপনার কি খবর? এই যে তুমি বাসায় একা থাকো, মানে তোমার সাথে গল্প করার কেউ নেই, তোমার হাজবেন্ড থাকে বিদেশে, তুমি দেশে, দুজন দুই জায়গায়, তোমার কি কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়ই। কাছের মানুষ দূরে থাকলে কষ্ট তো হবেই। আসলে আমার কিছু বলার নেই, খারাপ লাগে মাঝে মাঝে তোমার জন্য। আচ্ছা বাদ দাও, কালকে তো আমাদের অফিস ছুটি, তাই না? এক কাজ করো, চলো আমরা বাইরে কোথাও দিয়ে ঘুরে আসি। না, আসলে আমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। মানে কি, কোনো সমস্যা? বাসায় কোনো সমস্যা? না থাক, আমার হাজবেন্ড জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে। হাজবেন্ড তাতে কি হয়েছে? আর আমি তোমার কলিগ না, কলিগের সাথে তো যে কেউই ঘুরতে পারে, ওটা তো কোনো সমস্যা নেই। আর কোনো জায়গায় তো লেখা নাই যে বিয়ে করলে বিবাহিত মহিলারা কখনো ঘুরতে পারবে না, ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে, কলিগদের সাথে। খুবই নর্মাল একটা বিষয়, চলো না যাই। তারপরে ওর কত রিলেটিভ হতে আছে এদেশে, ওরা কেউ দেখে ফেললে পরে ওর কানে কথা গেলে আমার অনেক প্রবলেম হবে। সারাদিন তুমি এভাবে বাসায় বসে থাকো, তুমি বোর হও না? আমি তো তোমার মতো ফ্রি ম্যান না, আমি ম্যারিড। আমার বাসায় আমার শাশুড়ি থাকে, আমার একটা হাজবেন্ড আছে। এইভাবে তো জীবন চলে না, এটা কোনো সংসার হলো বলো? তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। মানে কি এটা পসিবল? তুমি জানো আমি ম্যারিড, আমার একটা হাজবেন্ড আছে। মানে তুমি থাকো এইখানে, তোমার হাজবেন্ড থাকে বিদেশে, ইটালিতে, তো এইভাবে দুজন দুই জায়গায় এভাবে আসলে সংসার হয় না। আচ্ছা ফাইন, তুমি আমাকে কি করতে বলো? ডিভোর্স দিয়ে দাও। তুমি ওকে বলো বা তুমি হ্যাপি না, এভাবে তো লাইফ চলে না, জাস্ট ডিভোর্স দাও। আচ্ছা ফাইন, আমি যদি ডিভোর্স দিয়ে দিই তুমি আমাকে বিয়ে করবে? নিঃসন্দেহে করবো। চলো ভাই। তুমি রেল লাইনে হাত ধরে কখনো হেঁটেছো? না। কেন, তুমি কি জীবনে প্রেম টেম করো নাই? কি বলো, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। এই যুগে কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করে নাকি? আজও প্রেম করে বিয়ে করবা, মানে প্রেম করবা, বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা, রেল লাইনে হাত ধরে হাঁটবা, তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ কেউ করে নাকি এই জেনারেশন? এখন বলে লাভ হচ্ছে? আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা আমার হাত ধরো। না না ঠিক আছে। হাত ধরোই না। তুমি আমার মত সুখ, তুমি সুখে বেদনা, সব স্বপ্নের রং হয় না তো
আশায় মরবো আজ। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো, রোদে না দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো। শেষ বিকেলে ছায়ায় নীল আকাশে বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো। আমি কবি নই, তোমাকে ভাষা, তোমার হাসি শ্রাবণ স্বপ্ন নিয়ে তোমার হাসি শ্রাবণ স্বপ্ন তুমি বললে আজ দুজনে সাথে রাখা প্রজাপতি ধরবো, নোনা বালি চড়বে একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো। অধুরি আলো আধারিতে অরুণের সাথে দুজনা নীলের বুকে আজ হারাবো। আমি কবি নই, তুমি মনে হয় সত্যি আমাকে পটিয়ে ফেলেছো। তোমার হাসি শ্রাবণ স্বপ্ন নিয়ে ভাসতে চায়। তোমার হাসি শ্রাবণ স্বপ্ন নিয়ে ভাসতে চায়। হ্যালো, হাই, কি তুমি ব্যস্ত? এই তো তেমন কিছু না। তো আজকের দিনটা কেমন কাটলো? আমার কাছে তো ভালোই লাগলো। আপনার কেমন লেগেছে? বলেছিলাম না আমার সাথে ঘুরলে তোমার কখনোই দিন খারাপ হয়। তো ভালোই লাগছে। এই তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো। তুমি আচ্ছা ঠিক আছে, তোমার কেমন লেগেছে? কিন্তু কোথায় যাব? সেটা হচ্ছে সারপ্রাইজ, এখন বলবো না। কালকে বিকালে ঠিক লাঞ্চের পর বেরোচ্ছি। ওকে, কোথায় যাব বল? স্যার আজকে 26শে অক্টোবর স্যার। স্যার আমাদের ইনফরমেশন অনুযায়ী প্রতি বছর এই দিনেই প্রত্যেকটি মেয়ে নিখোঁজ হয়েছে স্যার।
জি স্যার, আজকে উনি আমাকে নিতে আসছে স্যার। আমি সম্ভবত ওনার বাসায় যাব, কিন্তু স্যার আমার মনে হচ্ছে যে আজকে কিছু না কিছু একটা হবে স্যার। স্যার আমার সিকিউরিটি দরকার। স্যার আমি সাবধানে থাকবো স্যার, কিন্তু প্লিজ আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল স্যার ওখানে পৌঁছানোর ব্যবস্থা করুন স্যার। আপনি খুব কৌশলে আপনার ওই পোস্টে পিআর পোস্টে একজন করে বিবাহিত নারীকে নিয়োগ দিতেন। কেন আপনি বিবাহিত নারীকে নিয়োগ দিতেন? কেনই বা তাদের সাথে প্রেমের অভিনয় করে একই তারিখে তাকে খুন করতেন? প্লিজ জবাব দিন, কি লাভ? আমার জীবনে গল্প আছে। বলেন বলেন শুনি। আমি বিবাহিত। বিবাহিত? আপনাদের কথা গোপন রেখেছেন আমার কাছে? আপনি বলেছিলেন আপনি অবিবাহিত। মিথ্যে বলেছি। কেন? আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, ভালোই ছিলাম, প্রেম করে বিয়ে করেছি, সুখী সংসার ছিল, ভবিষ্যৎ অনেক পরিকল্পনা ছিল, ভালো চাকরি করতাম, আমার স্ত্রীও চাকরি করত, ভালো ফ্যামিলি ছিল আমাদের, হাসি খুশি। কয়েক বছর পর ওর মধ্যে এক ধরনের পরিবর্তন চোখে আসলো। কলিগদের সাথে চলাফেরা, ওঠা বসা, প্রথম আমার খারাপ লাগতো না, পরে আস্তে আস্তে আমি দূরত্বটা ফিল করা শুরু করলাম। ও কোনো না কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকা শুরু করলো, আর আমাকে ওর থেকে দূরে দূরে রাখতো, অনেক কিছু লুকাতো। তারপর যতই দিন যাচ্ছে ততই ওর মধ্যে পরিবর্তন। আমার কষ্ট হতো, আমি জিজ্ঞেস করতাম, ও বলতো না, সহ্য করে দিতাম, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি কখনো আমার জীবনে আমার স্ত্রীর ওপর রাগারাগি করিনি, কখনো কোনো কঠিন কথা বলিনি। তারপরেও সে চলে গেল আমাকে ছেড়ে। আচ্ছা বলুন সাহেব, আপনি একটি নির্দিষ্ট তারিখে আপনি মেয়েদের খুন করছেন? অক্টোবরের 26 তারিখ আমার স্ত্রী আমাকে না বলে চলে যায়, এবং আমি এখনো তার সন্ধান পাইনি। এবং এই দিনটা আমার জন্য অনেক অনেক কষ্টের। আপনি যাবৎ কয়টি মেয়েকে খুন করেছেন? 4টি। আপনি কি জানেন আপনি শেষে যে মেয়েটিকে খুন করেছেন
ওই মেয়েটি আমাদের লোক ছিল, তিনি একজন সাংবাদিক। আপনি যে নামে তাকে চেনেন সেটা তার আসল নাম না। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাকে এটাও বলে দিচ্ছি, সে বিবাহিত ছিল না। আর ভয়ঙ্কর অপরাধ করেছেন, হাজারবার ফাঁসি হবে। আপনি একটা সাইকো, মানসিকভাবে ডিস্টার্ব, মানসিক রোগী। মিস্টার কল্যাণ, এর শেষ কোথায়? যারা পরকীয়া করে, যারা নিজেদের স্বামীকে ধোঁকা দেয়, যারা আরেকজনের জীবন এবং আরেকজনের সংসারে আগুন লাগায়, আমি তাদেরকে ঘৃণা করি। এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? কোন মেয়ে পরকীয়া করলো, কোন মেয়ে তার হাজবেন্ডকে ভালোবাসলো না? কিছু কিছু দায়িত্ব নিজের করে নিতে হয়, কিছু কিছু আইন নিজের করে নিতে হয়। এবং আইন সবসময় কথা বলে না, আইন সবসময় সবাইকে সব উত্তর দেয় না। আপনি কি জানেন আপনি কি বলছেন? এই কথা যদি আপনি আদালতে বলেন তাহলে আপনার কতবার ফাঁসি হবে? কোনো কিছু যায় আসে না। এই ফাঁসি অনেক আগেই আমার হয়ে গেছে, যখন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। নতুন করে কি ফাঁসি দিবে না তোরা? হ্যালো, না না না, বাবুকে ঘুম পাড়ায় না, আমি আসতেছি, একসাথে খাবো, মজা করবো, তারপরে ঘুমাবো, ঠিক আছে? উইদিন 1 hour, বাই। হ্যাঁ, কি জানি বলছিলেন? এর শেষ কোথায়? আমি যতদিন বেঁচে থাকবো আমি এই অপরাধটাই করবো। কাউকে পরকীয়া করতে দিব না। একের পর এক বিবাহিত মহিলাকে আমার ফাঁদে ফেলবে এবং এক এক করে হ্যালো, তবে হ্যাঁ, কি অবস্থা? আর বলুন, একটার পর একটা ঝামেলা চলতেই থাকে। এক আসামিকে ধরে এনেছি, সাইকো পাগল হচ্ছে। কি বলছো? আজকে আজকে যে আমি বাসায় যাবো, স্ত্রীকে কথা দিলাম এর সাথে খাবো, অসুবিধা নাই, আমি ম্যানেজ করে ফেলেছি। আর কখনো রাতে করবো। শোনো, আমি আসছি, আমি আমার স্ত্রীকে বলছি আমি যেভাবে চলে আসবো, আমি যেভাবেও তোমার জন্য আসবোই, তুমি কোনো চিন্তা করবে না, চলবে।